নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস শহরতলী আপনারা শুনতে চান নাকি। তাতে আপনারা আমাকে জানিয়েছেন আপনারা শুনতে চান। আপনাদের সেই সিদ্ধান্তকে ভরসা করে আমি এই উপন্যাস শুরু করছি। আশা করি আপনাদের পাশে পাব। চলুন শুরু করি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস শহরতলী। আজ প্রথম পর্ব। এদিকে শহরতলির এই অঞ্চলে বড় রাস্তায় বিদ্যুতের আলো আছে অনেকটা দূরে দূরে। ছোট গলিতে আলকাতরা মাখানো কাঠের থামের মাথায় আজও টিমটিমে তেলের বাতি জ্বলে। কোনো বাড়িতে ভাড়াটে কেরানিবাবুর বউ অপরিচ্ছন্ন কিন্তু বিদ্যুতের আলোয় আলোকিত রান্নাঘরের উনানে ভাতের হাঁড়ি চাপাইয়া চামচ দিয়া কণ্ঠার নিচে ঘামাচি মারেন। রাত্রে খোকা কাঁদিয়া উঠিলে বেড সুইচ টিপিয়া বদলান তার কাঁথা। হয়তো ঠিক পিছনেই আরও বড় বাড়ির রীতিমতো বড়লোক মালিকের রান্নাঘরে ডিবড়ি বারবার বাতাসে নিভিয়া যায়। রাত্রে খোকা কাঁদিলে টর্চ হাতড়াইয়া হাতড়াইয়া খোকার মা প্রায় কাঁদিয়া ফেলেন নিজেও। একটু বেশি রাত্রে, আর রাত্রির শেষ ভাগে ট্রামের আওয়াজ কানে আসে। বন্ধ ঘরের বাহিরে ঝড়ের অন্তিম অবস্থার হা হুতাশ ভরা একটা অস্বস্তিকর একটানা আহ্বানের মতো। মোটরের হর্ন দূরেও বাজে, কাছেও বাজে। সময় অসময় নাই, কেবল সময় বিশেষে বাজে বেশি, সময় বিশেষে কম। পথের দুপাশে সচ্ছলতা ও দারিদ্র্যের, স্বাচ্ছন্দ্য ও দুর্ভোগের, রুচি ও অরুচির, সুন্দর ও কুৎসিতের, পরিচ্ছন্নতা ও নোংরামির, সম্মুখ ও পিছনের, অতীত ও বর্তমানের কত যে আশ্চর্য সমন্বয় ও গলাগলি ভাব। নাম লেখা গেট, বাগান, লন, আধুনিক ফ্যাশনের সুদৃশ্য দোতলা বাড়ি, বিচিত্র শাড়ি, সুন্দরী নারী, রেডিওর গান, ইট বাহির করা পুরানো একতলা বাড়ি, সামনে সিমেন্ট ফাটা রোয়াকে ছেঁড়া ন্যাকড়া, কাগজের টুকরা, আধপোড়া বিড়ি, কোমরে ঘুণসি বাঁধা উলঙ্গ শিশু। পথের এদিকে ছবির মতো সাজানো মণিহারি দোকান, সাবান, কেশ তৈল, পাউডার, স্নো, ক্রিমে ঠাসা। পথের অপর দিকে নিছক একটা কয়লার আড়ত, খুচরা ও পাইকারি বিক্রয় হয়। মালিক শ্রী ভূষণচন্দ্র নন্দী। 3টি মহিষের গাড়ি কয়লা আনিয়া আড়তে জমা করে। পুরুষ ও পাঁকের কোমল গভীর স্নেহে দেহের ভার নামাইয়া এই 3 জোড়া মহিষ অবসর সময়টা জাবর কাটে আড়তের ঠিক পেছনে। রাস্তা হইতে অনেকটা চোখে পড়ে, গন্ধ পাওয়া যায় কিছু কিছু। কাছেই ডায়মন্ড রেস্টুরেন্ট। ফার্স্ট ক্লাস চা, রুটি, মাখন, চপ, কাটলেট, ডবল ডিমের মামলেট ইত্যাদি পাইবেন বলিয়া মালিক রাধানাথ দে স্বহস্তে সাইনবোর্ড লিখিয়া রাখিয়াছে। একরকম গা ঘেঁষিয়াই টিনের চালার নিচে লোচন সাউয়ের মুড়ি চিড়ার দোকান। কাচ বসানো টিনের পাত্রে বাতাসা, দড়িতে ঝুলানো তিলুড়ি, একছড়া চাঁপা কলা। ছোট স্যাকরার দোকান, কামারের দোকান, টিনের মগ বালতি তৈরি, আর ঘটি বাটি ঝালাই করার দোকান, সাইকেল মেরামতের দোকান এসবও আছে। আর কিছু দূরে আছে বড় বড় কারখানা। হাপড়ের দড়ি টানিতে টানিতে তিনু, রক্তবর্ণ লোহার পাতে হাতুড়ি পিটাইয়া পিটাইয়া বিশু, আর অবাধ্য লোহার পাতকে মনোমতো আকৃতি দিবার চেষ্টা করিতে করিতে বেন্দা। যখন হাঁপাইয়া পড়ে তখন বেন্দাই হয়তো চোখ তুলিয়া তাকায় সেই দিকে যেদিকে আছে বড় বড় কারখানাগুলি। প্রকাণ্ড একটা লাল দালানের লাগাও বিরাট একটা টিনের শেড, আর 3টি মোটা মোটা চোঙা পরিষ্কার দেখা যায়। অন্যগুলি একটু আড়ালে পড়িয়াছে। এ কি কাণ্ড! কত বিঘা জমি জুড়িয়া না জানি কারখানাগুলি গড়া হইয়াছে। নিবিড় কালো কি ধোঁয়াটাই উঠিয়া যাইতেছে চোঙাগুলি দিয়া আকাশের দিকে। বেন্দা জানে বিদ্যুতের যেমন কাচের ভিতরে অবিরাম শিকাহীন আলো জ্বলে, তেমনি অবিরাম কলও চলিতে পারে। সব কল ধোঁয়া ছাড়ে না, কিন্তু ঊর্ধ্বমুখী চোঙা দিয়া যে ধোঁয়া বাহির হয় বেন্দার কাছে তাই কেবল কলকারখানার প্রতীক। যশোদা যখন একসঙ্গে 3টি বড় বড় কয়লার উনুনে আঁচ দেয়
তখনও বড় কম ধোঁয়া হয় না। শীতকালে ধোঁয়াটা যেন যশোদার বাড়ি ছাড়িয়া নড়িতে চায় না। যশোদার বাড়ির ছোট উঠানে ইট আর টিনের ছোট বড় কাঁচা পাকা ঘরগুলির মধ্যে স্থায়ীভাবে আটকাইয়া থাকিতে চেষ্টা করে। কিন্তু এখন বৈশাখের প্রথমে অনেক দূরের সমুদ্র হইতে ফুরফুরে বাতাস আসিয়া সকাল সন্ধ্যায় খনিগন্ধি ধোঁয়া উড়াইয়া লইয়া যায়। এ বাড়িতে অল্প জায়গায় যশোদা অনেকগুলি ঘর তুলিয়াছে। অনেকগুলি মানুষকে থাকিবার জায়গা দিতে হয়। আগে কেবল 5টি ইটের ঘর ছিল, তখন উঠানটিও ছিল মস্ত বড়। পশ্চিম কোণে কল আর চৌবাচ্চার কাছে অনেকটা স্থান ছিল বাঁধানো, বাকিটা কাঁচা। তারপর 2টি টিনের ঘর তুলিবার ফলে উঠান তার একরকম অদৃশ্য হইয়া গিয়াছে। আছে কেবল ওই বাঁধানো স্থানটুকু। কয়েক বছর কাটিয়া গিয়াছে, কিন্তু এখনো উঠানের সংকীর্ণতা যশোদার অভ্যাস হইয়া যায় নাই। মাঝে মাঝে পীড়ন করে। 2 হাতে জল ভরা প্রকাণ্ড 2টি বালতি ঝুলাইয়া উঠানে দাঁড়াইয়া আকাশের দিকে মুখ করিয়া সশব্দে তাকে নিঃশ্বাস ফেলিতে দেখা গিয়াছে। ফাঁপড় ফাঁপড় লাগিলে মানুষ যেমন করে, বোঝা গিয়াছে ফাঁপড় ফাঁপড় লাগাটা যশোদার মানসিক, বালতি 2টি ভারী বলিয়া নয়। এরকম 2-4টি জল ভরা বালতির ভারে কাবু হওয়ার মতো শরীর যে যশোদার নয়, দেখিলেই সেটা বোঝা যায়। সাধারণ বাঙালি ঘরের গোটা কয়েক স্বাস্থ্যবতী যুবতীকে গড়া চলিত এতখানি মাল মশলা দিয়া ভগবান তাকে সৃষ্টি করিয়াছেন। নিজের বা নিজের ভাইয়ের জন্য আজ এবেলা যশোদার উনানে আঁচ দিবার দরকার ছিল না। পাড়ায় বৌভাতের নিমন্ত্রণ আছে, কিন্তু আরও যে 20-22 জন লোক বাড়িতে আছে তাদের জন্য যশোদাকে রাঁধিতে হইল। এরা সকলেই ভাড়াটে এবং পোষ্য, কারণ অনেকে নিয়ম মতো ভাড়াও দেয় না, ভরণ পোষণের খরচও দেয় না, দিতে পারে না। এতগুলি লোককে উপবাসী রাখিয়া ভাইকে নিয়া কি নিমন্ত্রণ খাইতে যাওয়া চলে? সকাল সকাল যশোদা রান্না শেষ করিয়া ফেলে। বড় গরম পড়িয়াছে আজ। রাঁধিবার সময় ঘামে যশোদার ভালো মতোই স্নান হইয়া গিয়াছিল। রান্না শেষ করিয়াই তবু একবার স্নান করিয়া নিল। শরীরের ঘাম না শুকাইয়া স্নান করিলে অসুখ হয়, এসব যশোদা মানে না। অত তুচ্ছ কারণে অসুখ হইবে এমন শরীর যশোদার নয়। তাছাড়া ঘাম ধুইয়া ফেলার জন্যই স্নান করা। ঘাম শরীরে বসিয়া গেলে আর স্নান করিয়া লাভ কি? তখন সন্ধ্যা পার হইয়া গিয়াছে। তাড়াতাড়ি রান্না শেষ করার ব্যস্ততায় সময় মতো সন্ধ্যাদীপ জ্বালিয়া শাঁখে ফুঁ দেওয়া হয় নাই বলিয়া যশোদার মনটা খুঁতখুত করিতে থাকে। শাঁখ বাজাইয়া সামনে ভাইকে দেখিয়া বলে, হ্যাঁ রে নন্দ, কোথায় থাকিস সারাদিন? বাবুটি সেজে ঘুরে বেড়ালেই তোর দিন কাটবে? নন্দকে দেখিলে যশোদার ভাই বলিয়া মনে হয় না। 22-23 বছর বয়স, অপরিপুষ্ট শরীর, মুখে মেয়েদের মতো তেলতেলে ধরনের কোমলতা। পাশে না বাড়ুক, উপরের দিকেও যদি ভালো রকম বাড়িয়া উঠিত তবু আশা করা চলিত এককালে মোটাসোটা হইয়া যশোদার ভাই হিসাবে মোটামুটি মানানসই হইলেও হইতে পারে ছেলেটা। কিন্তু এরকম একটা আশা পোষণ করার সুযোগও সে রাখে নাই। মতি নামে একজন ভাড়াটে আছে যশোদার। বয়স 50-এর কাছে গিয়াছে, কিন্তু মানুষের সঙ্গে ভাব করিয়া তাদের সঙ্গে সে পেশাদার রসও পান করে, রসিকতাও করে। একদিন নূতন বন্ধু সুধীরের কানে কানে সে বলিয়াছিল, ওই যে ওরা দুজন, যশোদা আর নন্দ, এক মায়ের পেটের ভাই বোন না হয় হলো, কিন্তু বাপ কি ওদের একটারে দাদা? সেই দিন যশোদা ও নন্দের তফাতটা ভালোভাবে খেয়াল করিয়া সুধীরের মনে সত্যই খটকা লাগিয়াছিল যে কথাটি কি তবে সত্যি নাকি কে জানে। নন্দ একগাল হাসিয়া বলিল, বউ দেখতে গিয়েছিলাম দিদি, সুন্দর বউ হয়েছে, এইটুকু বাচ্চা। সত্যি? যশোদা ভাবিতেছিল যারা বাড়ি ফিরিয়াছে তাদের ভাত দিয়া বউ দেখিতে যাইবে কিনা। নন্দর মুখে নতুন বইয়ের রূপ বর্ণনা শোনার পর আর ধৈর্য ধরা গেল না। তোর ধনাদাকে ডাকতো নন্দ। ধনঞ্জয় আসিলে যশোদার ঘরখানা যেন ভরাট হয়ে গেল। নন্দের বদলে যশোদার ভাই হইলে
তাকেই মানাইত ভালো। মাস দুই আগে ধনঞ্জয় দেশ হইতে চাকরির খোঁজে আসিয়া যশোদার বাড়িতে ডেরা বাঁধিয়াছে। প্রথম দিন সাবান কাচা লালচে ধুতির উপর গেঁয়ো ধোপার সাপ করা অতিরিক্ত নীল লাগানো শার্ট গায়ে দিয়া, বগলে ময়লা শতরঞ্জি মোড়া বিছানা আর রংচটা টিনের বাক্স হাতে করিয়া সে যখন বাড়িতে ঢুকিয়াছিল, মনে হইয়াছিল একটা দৈত্য আসিয়াছে। বুড়ো মতি তাকে এখানে আনিয়াছে। মতির সে দেশের লোক। সেই দিন সুধীরের কানে কানে মতি বলিয়াছিল, যশোদা একলাটি থাকে, ওর দুঃখ আর সয় না মাইরি, তাই ধনাকে নিয়ে এলাম, দুটিকে মানাবে ভালো। হ্যাঁ, রসিকতা করিয়া মতি নিজে প্রাণপণে হাসে, সেদিনও হাসিয়াছিল। কিন্তু এমন একটা লাগসই রসিকতাও সুধীরের ভালো লাগে নাই দেখিয়া হাসিটা তার থামিয়া গিয়াছিল হঠাৎ। যশোদা দুটি কাজের খোঁজ দিয়াছে, কিন্তু একটিও ধনঞ্জয়ের পছন্দ হয় নাই। লোকটার ওপর যশোদা সেই জন্য বিশেষ খুশি ছিল না। গরিবের এত বাদ বিচার থাকিলে চলিবে কেন? পেটের ভাত যখন তাকে জোগাড় করিতেই হইবে। ধনঞ্জয় আসিলে যশোদা বলিল, একটা উপকার করবে আমার? রেঁধে বেড়ে রেখে দিয়েছি, সুধীরকে ডেকে আজ দুজনাই মিলে সবাইকে পরিবেশন করবে। এঁটো বাসন তুলব কোন আমি এসে, 3টে থালা কম পড়বে, 3 জনকে পাতায় দিও, কেমন? ধনঞ্জয় রাগে আগুন হইয়া বলিল, সবাইকে ভাত বেড়ে দিতে বলছো আমায়? আসপদ্দা তো কম নয় তোমার, মাইনে করা বামুন নাকি তোমার আমি? শুনিয়া যশোদাও রাগিয়া গেল। ও বাবা, একটা কাজ করতে বললে এ যে দেখি ফোঁস করে ওঠে। এ কোন দেশি নবাব বাদশা রে বাবা! যাও বাবা, তুমি যাও, বসে বসে বিড়ি টানোগে। ধনঞ্জয় গটগট করিয়া চলিয়া গেল। নন্দ বলিল, ও বাড়ি থেকে চাঁপার মা নয় কুমুদ মাসিকে ডেকে আনবো দিদি? যশোদা বলিল, কেন? ও বাড়ির মানুষকে আবার টানাটানি কি জন্যে? এতগুলো মদ্য পুরুষ রয়েছে এ বাড়িতে, একবেলা কেউ ভাত বেড়ে দিতে পারবে না কটা মানুষকে? গলায় দড়ি অমন অকম্মার ধারীদের দূর করে তাড়িয়ে দেব সব কটাকে বাড়ি থেকে। মতি আর সুধীরকে ডাক দিকি। মতি আর সুধীরকে বলা মাত্র তারা রাজি হইয়া গেল। সুধীর একটু বেঁটে, ঘাড়ে গর্দানে জড়ানো শক্ত মজবুত শরীর, গুন্ডার মতো দেখিতে। পরিবেশনের ভার পাইয়া অতিমাত্রায় খুশি হইয়া সে বলিল, একটু সেজে গুজে বউ ভাতে যেও কিন্তু চাঁদের মা। যশোদা বলিল, তামাশা রাখো তো বাবু তুমি, কচি খুকি নাকি যে সাজব গুজব? কচি খুকি না হোক, সাজগোজের সমস্যাটা একটু বিপদে ফেলিয়া দিল বই কি যশোদাকে। সাজগোজের ধার সত্যই যশোদা ধারে না। সে বয়সও নাই, শখও নাই। বয়স থাকার সময়ও শখ ছিল কিনা সন্দেহ। তবু নিমন্ত্রণ বাড়িতে একখানা ভালো কাপড় তো অন্তত পরিয়া যাইতে হইবে। ভালো কাপড় কি ছাই আছে যশোদার? বাক্স খুলিয়া অনেক দিনের পুরানো খান 3 রঙিন শাড়ি নাড়াচাড়া করিতে করিতে যশোদা যেন ফাঁপড়ে পড়িয়া গেল। কোনো বিষয়ে মনস্থির করিতে যশোদার সময় লাগে না, দ্বিধা করিতে হয় না। কোন শাড়িখানা পরিবে ঠিক করিতে গিয়া আজ যেন তার মাথা ঘুরিয়া গেল। সস্তা দামের শাড়ি, চাকচিক্য নাই, তবু তো রঙিন। রঙিন কাপড় পরা কি তার ঠিক হইবে? কি রকম অদ্ভুত খাপছাড়া না জানি দেখাইবে তাকে। এমনি তো যে চেহারা তার। কোনটা পরিবলত নন্দ? আমি কি জানি। বাক্সের তলায় একখানা ফিকে রঙের শাড়ি পাওয়া গেল। যশোদা যেন হাঁপ ছাড়িয়া বাঁচিল। একদিকের আঁচলের কাছে একটু ছেঁড়া আছে, তা হোক। সত্যপ্রিয় মিলস এবং আরো কতকগুলি ব্যবসার মালিক সত্যপ্রিয় এদিকে শহরতলির একপাশে প্রকাণ্ড বাগানবাড়িতে বাস করে। সত্যপ্রিয়ের প্রচার বিভাগের পরিচালক জ্যোতির্ময়ও এ পাড়াতে বাস করে যশোদার বাড়ির কাছেই। সম্প্রতি জ্যোতির্ময় অপরাজিতা নামে একটি মেয়েকে হঠাৎ বিবাহ করিয়া বসিয়াছে। এই নতুন বউটিরই আজ বৌভাত। আপিসের অনেককে বলিতে হইয়াছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলিতে হইয়াছে। জ্যোতির্ময়ের বাড়িতে লোক গিজগিজ করিতেছিল। আয়োজন ভালোই হইয়াছে,
চাকুরে জামাইকে টাকা মেয়ের বাপ ভালো রকমই দিয়াছেন, সুতরাং আয়োজন খারাপ হওয়ার কথা নয়। বউ দেখিয়া যশোদা খুশি হইতে পারিল না। বউ বাচ্চাই বটে, 15-র বেশি বয়স হইবে না। বয়সের চেয়ে ঢের বেশি কচি দেখায়, কারণ শরীরে পুষ্টি নাই। জ্যোতির্ময়ের বয়স ডবলেরও বেশি। এতটুকু মেয়ে কি তার সঙ্গে মানায়? নিজের ইচ্ছায় নয়, বাড়ির লোকের অনুরোধে নয়, জ্যোতির্ময় নাকি সত্যপ্রিয়কে খুশি করিতে বিবাহ করিয়াছে। সত্যপ্রিয়র একটা মত আছে, বিবাহ না করিলে দায়িত্বজ্ঞান জন্মায় না। দায়িত্বজ্ঞান জন্মায় নাই যার, চাকুরির উন্নতি দূরে থাক, চাকুরিটা বজায় রাখাই কি তার পক্ষে কঠিন নয়? সুতরাং একদিন যশোদাকে জ্যোতির্ময় নিজেই এই ধরনের কথা বলিয়াছিল মেয়ে খোঁজার সময়। বিয়ের জন্য কর্তা বড় খোঁচাচ্ছেন চাঁদের মা। কেবলই বলছেন, এবার একটা বিবাহাদি করে ফেলুন জ্যোতির্ময় বাবু। বিবাহাদি না করলে কি দায়িত্বজ্ঞান জন্মায়? দায়িত্বজ্ঞান না জন্মালে কি? যশোদা হাসিয়া বলিয়াছিল, তা বিয়ে করুন না, ভালো কথাই তো বলেছেন উনি। খোঁটা ছাড়া কি পুরুষ মানুষের চলে? তুমিও ওই দলে চাঁদের মা? কর্তার মতামত জানো না কিনা তাই বলছো। ওর মতে বিয়ে করতে হলে কি করতে হবে জানো? একটি 7 বছরের খুকিকে বিয়ে করতে হবে। শেষ পর্যন্ত তাই করিয়াছে নাকি জ্যোতির্ময়? সত্যপ্রিয়কে খুশি করার জন্য একটি খুকিকে বউ করিয়া আনিয়াছে। যশোদার বড় আফসোস হয়। একটি বড়সড় মেয়ে হইলে কেমন মানাইতো জ্যোতির্ময়ের সঙ্গে। মনিবকে খুশি করিতে কেউ যে ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করিতে পারে, তাও এমন একটি বেমানান মেয়েকে যশোদা কল্পনাও করিতে পারে না। তবে হয়তো সত্যপ্রিয় নিছক মনিব নয় জ্যোতির্ময়ের, সে নাকি জ্যোতির্ময়কে খুব স্নেহ করে। সত্যপ্রিয়র মতো ধনীর স্নেহের মূল্য জ্যোতির্ময়ের মতো মানুষেরা হয়তো এইভাবেই দেয়। এই সব লেখাপড়া শেখা ভদ্রলোকদের রকমই আলাদা। জ্যোতির্ময়ের বোন সুবর্ণ জিজ্ঞাসা করে, কেমন বউ হয়েছে যশোদা দিদি? তা মন্দ কি। সুবর্ণের বিবাহ হয় নাই, কিন্তু এমন সাজটাই সে সাজিয়াছে যেন বিয়ের কনেটি। আজকার উৎসবটি যেন তারই বিবাহের ভূমিকা। সাজগোজেই যেখানে যত বর আছে সকলকে আজ সে আয়ত্ত করিয়া রাখিবে। আনন্দে উত্তেজনায় মেয়েটি ফাটিয়া পড়িবার উপক্রম করিতেছিল। যশোদার জবাবে একটু দমিয়া গেল। বউ বুঝি তোমার পছন্দ হয়নি যশোদা দিদি? এত বড় মেয়ের ন্যাকামিতে যশোদার গা জ্বলিয়া যায়। সে বলিল, আমার পছন্দ অপছন্দ কি বোন, আমি তো বিয়ে করিনি। তোমার দাদার পছন্দ হলেই হলো। দিদির পিছনে পিছনে আরো একবার বউ দেখিতে আসিয়া নন্দ হাঁ করিয়া সুবর্ণকে দেখিতেছিল। এবার সে যশোদার কথার প্রতিবাদ করিয়া বলিল, কেন, বউ তো সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। যশোদা মুখ ঘুরাইয়া বলিল, ফোড়ন না কেটে তুই যা তো এখান থেকে নন্দ। এত বয়স হলো তোর, কথা বলতে শিখলি না এখনো। অন্যায় কথাটা কি বলিয়াছে বুঝিতে না পারিয়া নন্দ মুখ ভার করিয়া সরিয়া গেল। বউকে দেওয়ার জন্য যশোদা একখানা সস্তা রঙিন শাড়ি আনিয়াছিল। শাড়িখানা বউয়ের হাতে দিতে একটা অদ্ভুত মুখভঙ্গি করিয়া সুবর্ণ সরিয়া গেল। কেবল সুবর্ণ নয়, আরো অনেকের মনে হইতে লাগিল বউয়ের জন্য উপহার আনিয়া এবং এমন সস্তা একখানা শাড়ি বউয়ের একেবারে হাতে দিয়া যশোদা সকলকে অপমান করিয়াছে। একে দুয়ে আসিয়া সকলে বউ দেখে। কেউ একখানা বই দেয়, কেউ সিঁদুরের কৌটো, কেউ কিছুই দেয় না। জ্যোতির্ময়ের দিদি আর বৌদিদি মেয়েদের অভ্যর্থনা করেন। পুরুষদের অভ্যর্থনা করেন জ্যোতির্ময়ের কাকা এবং দাদা। জ্যোতির্ময় নিজে একটি মটকার পাঞ্জাবি পরিয়া এখানে ওখানে ঘুরিয়া বেড়ায়। সহকর্মী আর বন্ধুদের সঙ্গে একটু হাসি তামাশা করে, কিন্তু ক্ষণে ক্ষণে সদরে গিয়া দাঁড়ায়, রাস্তায় চোখ পাতিয়া রাখে। বড় অন্যমনস্ক মনে হয় জ্যোতির্ময়কে, বড় চঞ্চল মনে হয়। একজন বন্ধু জিজ্ঞাসা করে, সত্যপ্রিয় আসবে নাকি হে?
জ্যোতির্ময় চমকাইয়া বলে, হ্যাঁ, কে? কর্তা? হ্যাঁ, আসবেন। ঠিক অবহেলা নয়, স্পষ্ট বোঝা যায় সত্যপ্রিয়র আগমনের আশায় অথবা আশঙ্কায় জ্যোতির্ময় কারোর দিকে ভালো করিয়া চাহিয়াও দেখিতে পারিতেছে না। আপিসের লোকেরা ব্যাপারটা বুঝিতে পারে, অন্য সকলে বুঝিতে না পারিলেও খানিক খানিক অনুমান করিতে পারে। তারপর সত্যই সত্যপ্রিয় আসিল। সত্যপ্রিয় এত বড় ধনী, যত না ধন তার আছে, মানুষের কল্পনায় তার পরিমাণটা এত বেশি বাড়িয়া গিয়াছে যে সাধারণ লোকের বাড়ি সামাজিক নিমন্ত্রণ রাখিতে গেলে সকলে অতিমাত্রায় ব্যস্ত ও বিব্রত হইয়া পড়ে। এই জন্য এইসব বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করিবার একটি সুন্দর পদ্ধতি তার নিজেকেই ঠিক করিয়া লইতে হইয়াছে। সকলের আদর, অভ্যর্থনা ও ভদ্রতা করিবার ব্যাকুলতাকে লোকটা এমন কৌশলে নিজেই খানিক খানিক পরিচালনা করে বলিবার নয়। যেখানে প্রতিনিধি পাঠাইয়া কাজ সারা যায়, সেখানে অবশ্য সত্যপ্রিয় কখনো যায় না। সকলকে সামলাইয়া চলিবার হাঙ্গামাও পোহাইতে হয় না। মস্ত মোটর আসিয়া থামি, সত্যপ্রিয় নামিয়া আসে খালি হাতে। জ্যোতির্ময়ের বউয়ের মুখ দেখিবার জন্য উপহার একটা সে আনিয়াছে, কিন্তু এত বড় লোক সত্যপ্রিয়, সে কি উপহার হাতে করিয়া নামিতে পারে? উপহার হাতে থাকে ভূষণের। সে সত্যপ্রিয়র আত্মীয়, বন্ধু, চর বা অনুচর একটা কিছু হইবে। মখমলে মোড়া দামি সুদৃশ্য একটা বাক্স, দেখিলেই বোঝা যায় ভিতরে দামি কিছু আছে। সত্যপ্রিয় নামিবা মাত্র কয়েকটি চাপা গলায় উচ্চারিত হয়, ওই যে উনি, ওই যে উনি, কর্তা এসে গেছেন। জ্যোতির্ময়ের কাকা আর জ্যোতির্ময় অভ্যর্থনা করিবার জন্য আগাইয়া যায়, আর হাসি মুখে অগ্রসর হইয়া নিজের আগমনটা সহজ করিয়া দিবার জন্য তিনি নিজে যে কতদূর নিরহংকারী সরল সহজ মানুষ এটা প্রমাণ করার জন্য সত্যপ্রিয় বলে, না না, আপনারা ব্যস্ত হবেন না, আমারই তো অপরাধ হয়ে গেল। আমাদের জ্যোতির্ময়বাবুর বাড়ির কাজ, প্রথম থেকে এসে আমারই তো সব দেখাশোনা করা উচিত ছিল, বড় দেরি করে ফেললাম। তারপর জ্যোতির্ময়ের দিকে চাহিয়া, কেমন লাগছে জ্যোতির্ময়বাবু নববিবাহের স্বাদ? মা লক্ষ্মীকে দেখতে পাবো তো? বেশিক্ষণ থাকা তো উচিত হবে না, তাই ধীরে ধীরে সত্যপ্রিয় উপরের দিকে অগ্রসর হইতে থাকে, কিন্তু সমস্তক্ষণ হাসি মুখে এদিক ওদিক চাহিয়া দেখে, নিরুদ্বেগ শান্তভাবে এর সঙ্গে ওর সঙ্গে কথা বলে, যেন তাড়াহুড়া কিছুই নাই, সে বহুক্ষণ থাকিবে। পিছনে পিছনে উপহার হাতে চলিতে থাকে ভূষণ। উপরে উঠিয়া নতুন বইয়ের সামনে দাঁড়াইয়া সানন্দ কণ্ঠে সত্যপ্রিয় বলে, বাহ বাহ, সুন্দর মুখশ্রী, চমৎকার লাবণ্য, বেঁচে থাকো মা, সুখী হও। বলিয়া ভূষণবাবুর হাত হইতে মখমল মোড়া কেসটি লইয়া অপরাজিতার হাতে দেয়। এবার প্রত্যাবর্তনের পালা, অথচ ব্যস্ততা দেখাইলে চলিবে না। সুতরাং দূরের একজন পরিচিত ব্যক্তির দিকে চাহিয়া সত্যপ্রিয় উচ্চকণ্ঠে বলে, আমাদের জ্যোতির্ময় বাবুর কেমন ঘট টান হয়েছে দেখেছেন যোগেন বাবু? আর কি আমরা জ্যোতির্ময় বাবুর দেখা পাবো? ঘরের টানে চাকরি ছেড়ে আমাদের না ডুবিয়ে দেন। পরিহাসের সুরে কথাগুলি বলিতে বলিতে সিঁড়ির দিকে আগাইয়া গিয়া তেমনি নিরুদ্বেগ অচঞ্চল মন্থর গতিতে অবতরণ। কিছু খেতে হবে? আপনি তো জানেন জ্যোতির্ময় বাবু, আমরা সেকেলে বামুন, সন্ধান্নিক না করে কিছু খাই না। যে ভিড় কাজের, কখন বা বাড়ি ফিরি, কখন বা সন্ধান্নিক করি। ব্যস্ত ব্যস্ত, সেজন্যে কি পাঠিয়ে দিন না বাড়িতে, কি খাওয়াতে চান? সেকেলে মানুষের খাওয়াও জানেন তো, যাই পাঠান দু চার মনের নিচে যেন না নামে দেখবেন। হাসিতে হাসিতে সত্যপ্রিয় গাড়িতে উঠিল, গাড়ি ছাড়িয়া দিল। সত্যপ্রিয় নিমন্ত্রণ রক্ষার এই পদ্ধতির সঙ্গে জ্যোতির্ময়ের পরিচয় আছে। আরও দু একটি বাড়িতে প্রায় এই রকমভাবেই সত্যপ্রিয়কে সে নিমন্ত্রণ রক্ষা করিতে দেখিয়াছে, কিন্তু একটা ব্যাপার সে আগে দেখে নাই, সত্যপ্রিয়র এত দামি উপহার দেওয়া কর্মচারীর বউকে। একটু পরেই তার কানে আসিল, সত্যপ্রিয় একটি নেকলেস দিয়া বউ দেখিয়াছে। চোখ ঝলসানো নেকলেস, 1000 দেড়েকের বেশি দাম হইবে। বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া জ্যোতির্ময় নিজের চোখে দেখিতে গেল, দেখিয়া আরো বেশি অভিভূত হইয়া গেল।
এ কি আশ্চর্য ব্যাপার! সুবর্ণ আবার প্রায় আত্মহারা হইয়া বলিল, দেখেছ যশোদা দিদি, দেখেছ? যশোদা সংক্ষেপে বলিল, দেখেছি। সোজাসুজি চেনা না থাক, সত্যপ্রিয়র পরিচয় যশোদা কিছু কিছু জানে। এত দামি জিনিসের দাম না তুলিয়া সত্যপ্রিয় কি ছাড়িবে? হয়তো ইতিমধ্যেই কিছু দাম তুলিয়া নিয়াছে। যে খাটুনিটাই জ্যোতির্ময় খাটে মানুষ হইয়া গাধার মতো। সকাল সকাল খাইয়া যশোদা বাড়ি ফিরিবে ভাবিয়াছিল, কিন্তু সেটা সম্ভব হইল না। মেয়েদের খাইতে বসানোর সময় এমনই বিশৃঙ্খলা দেখা গেল চারিদিকে যে কখন মেয়েদের দেখিয়া শুনিয়া খাওয়ানোর ভারটা যশোদার ঘাড়ে আসিয়া চাপিয়া গেল সে নিজেই টের পাইল না। যশোদাকে দেখিয়া মেয়েদের মধ্যে ফিস ফাঁস গুজগাজের অন্ত ছিল না। মাঝে মাঝে হাসাহাসিও চলিতে লাগিল। কোনো ফাঁকে কোথা হইতে একটা ফাজিল মেয়ে ডাকিয়াও বসিল, ওগো হিড়িম্বা, এদিকে একটু চাটনি। এসব যশোদা গায়ে মাখে না, অভ্যাস আছে। যেদিক হইতে ডাক আসিয়াছিল সেদিকে মুখ ফিরাইয়া হাসি মুখে সে বলিল, খুকি পুতুল, কে চাটনি চাইলে গা? পাঁপড় নেবে? অনেক রাত্রে নিজের অন্ধকার ঘুমন্ত পুরীতে ফিরিয়া যশোদার কেমন একটু অস্বস্তি বোধ হইতে লাগিল। হিড়িম্বা, হিড়িম্বার মতো দেখায় নাকি তাকে? আলো জ্বালিয়া যশোদা আয়নায় নিজের মুখখানা একবার দেখিল, কিন্তু এতটুকু আয়নায় শুধু নিজের মুখ দেখিয়া কি বোঝা যায় তাকে হিড়িম্বার মতো দেখায় কিনা? আয়নাটি দেওয়ালে লটকাইয়া দিয়া বাহিরে আসিয়া যশোদা ইঁটো থালা আর পাতা গুনিয়া দেখিল। একজন খায় নাই, ধনঞ্জয় নাকি? ভাবিতে ভাবিতে ধনঞ্জয় কোথা হইতে সামনে আসিয়া দাঁড়ায়, বলে, শোনো বলি চাঁদের মা, কাল ভোরে আমি দেশে ফিরে যাব। বটে নাকি? তা বেশ তো। কত পাবে বলো দেখি, পাওনাটা মিটিয়ে দিই তোমার। পাওনা মিটিয়ে দেবার জন্য না খেয়ে রাত 2টো পর্যন্ত জেগে বসে রয়েছ? মাথা খারাপ নাকি তোমার? ধনঞ্জয় একটু দমিয়া যায়, এদিকে ওদিকে চাহিয়া বলে, ভোর ভোর রওনা দেব কিনা? তুমি আবার এক রাত জাগলে উঠতে তোমার বেলা হবে কিনা, এই জন্যে। আমার চেয়ে ভোরে উঠবে তুমি? কখন উঠে উনুনের আঁচ দিয়ে টের পেয়েছ একদিন? ধনঞ্জয় আরো দমিয়া গিয়া বলে, রাত জাগলে কি না? এক রাত জাগলে আমরা কাজে ঢিল দিই না, তোমাদের মতো নবাব বাদশা তো নই আমরা। তা ভাত খেলে না কি জন্যে? পরিবেশন করতে বলেছিলাম বলে অপমান হয়েছে বুঝি? ধনঞ্জয় চুপ করিয়া থাকে। যশোদা কড়া দৃষ্টিতে তার বিরাট দেহটা দেখিতে দেখিতে অবজ্ঞা মেশানো কড়া গলায় বলে, রোজগার করতে এসে ল্যাজ গুটিয়ে দেশে পালাচ্ছ, ঠিক তোমাকে। এত বড় দেহটা রেখেছ কি জন্যে? কাজের নামে যদি শিউরে ওঠো, 2টো পয়সা যদি না উপায় করতে পারো? রোগা প্যাঁটকা এইটুকুটুকু বাচ্চাগুলো পর্যন্ত চানাচুর খবরের কাগজ বেচে পয়সা কামাচ্ছে শহরে, তুমি পারলে না? এবার ধনঞ্জয় রাগ করিয়া বলিল, তোমার অত মুরুবিপানা কি জন্যে শুনি? মানুষকে মান্নি করে কথা কইতে না পারো, চুপ মেরে থাকো। যশোদাও রাগ করিয়া বলিল, কাজের মুরদ নেই, তেজ তো দেখি 16 আনা। যেও তুমি কাল সকালে দেশে ফিরে, আমার কি? পরদিন সকালে ধনঞ্জয় দেশে চলিয়া গেল। কেবল যশোদার উপর রাগ করিয়া নয়, শহর আর শহরতলি তার সহ্য হইতেছিল না। আরো বেশি সহ্য হইতেছিল না চাকরির জন্য চেষ্টা করিতে গেলে যা সব সহ্য করিতে হয়। যশোদার বাড়িটি যেখানে, তারই কাছাকাছি শেষ হওয়া উচিত ছিল শহরতলির, কিন্তু শহরতলি যেন নিজেকে ডিঙাইয়া কোথায় চলিয়া গিয়াছে। শহর যেন নিজেকে ছড়াইয়া দিয়াছে দূরে, বহু দূরে। শহরের দিকে পিছন করিয়া চলিতে আরম্ভ করিলে ক্রমে ক্রমে পথের দুপাশের বাড়িঘর, মাঠ, পুকুর, ঝোপঝাড়ের, পথচারী মানুষের মুখের ভাব ও আলাপের শহুরে ভাবটা কমিয়া আসিতে থাকে বটে, কিন্তু একেবারে লুপ্ত যেন হয় না। ধনঞ্জয় একদিন প্রায় 10-12 মাইল হাঁটিয়া গিয়াছিল ঝোঁকের মাথায়। যশোদার সঙ্গে ঝগড়া করিবার পরেই যে ঝোঁকটা আসিয়াছিল। চলিতে চলিতে তার মনে হইয়াছিল, শহরের শেষ চিহ্নটুকু পিছনে ফেলিয়া যাইতে হইলে
300 মাইল তফাতে তার গ্রামের নদীটি পর্যন্ত তাকে হাঁটিতে হইবে। তারপর সাঁতার দিয়া পার হইতে হইবে নদী। নদী যাতে তার দেহলগ্ন শেষ শহুরে ধূলিকণাটি ধুইয়া মুছিয়া লইতে পারে। যশোদার সঙ্গে কলহের পরেই শহরের উপর ধনঞ্জয়ের বিতৃষ্ণা বাড়িয়া যাইত। একটু বসিয়া থাকিতে দেখিলেই যশোদা যে তাকে খোঁচায়, এটাও ধনঞ্জয় শহুরে অমানসিকতার পর্যায়ে ফেলিয়াছিল। যশোদা যে তার চাকরি জুটাইয়া দিবার জন্য চেষ্টা করিয়াছিল, 2টি কাজ জোগাড়ও করিয়া দিয়াছিল, এই জন্য ধনঞ্জয় কিছুমাত্র কৃতজ্ঞতা বোধ করে নাই। যাদের দেওয়ার ক্ষমতা আছে তাদের কাছ হইতে যশোদার ভাড়া আর খাওয়ার খরচ আদায় করিবার কড়াকড়িতেও সে স্তম্ভিত হইয়া যাইত। যাদের কাজ গিয়াছে, কাজের খোঁজে আসিয়া যারা কাজ পাইতেছে না, তাদের যে যশোদা বিনা পয়সায় থাকিতেও দেয়, খাইতে পড়িতেও দেয়, এতটুকু অবহেলা দেখায় না, চেষ্টা করিয়া কাজও জুটাইয়া দেয়। এদিকটা সে সময় ধনঞ্জয়ের খেয়াল হইত না। তার শুধু মনে হইত শহুরে মেয়ে মানুষ কি ভয়ানক। তবু যশোদার সঙ্গে কলহ করিলে মনটা বড় খারাপ হইয়া যাইত ধনঞ্জয়ের। যশোদার স্যাঁতস্যাঁতে বাড়ির মধ্যে থাকিতেও তার দম আটকাইয়া আসিত। বাড়ির বাহিরে শহরতলির আবেষ্টনীতেও ফাঁপড় ফাঁপড় লাগিত। জ্যোতির্ময়েরও মাঝে মাঝে এরকম হয়, কারোর সঙ্গে কলহ না করিলেও। শহরের চেয়েও এখানকার শহরতলির জীবনের গতি তার যেন মনে হয় অনেক বেশি ঊর্ধ্বশ্বাসী। কাছাকাছি অনেকগুলি কলকারখানা থাকার জন্য নয়, কেবল কাছাকাছি অনেকগুলি কলের চাকা ঘুরিতেছে বলিয়াই মানুষ জীবনের গতি বাড়ায় না। কলের চাকার গতিবেগ 1000 মাইল দূরে মানুষের জীবনেও সঞ্চারিত হইতে জানে। দুপুরবেলা বড় রাস্তায় গাড়িগুলি যেভাবে পরস্পরের গতিবেগ সংযত করে, থামিয়া থামিয়া যেভাবে অগ্রসর হয় স্লথ গতিতে, তাতে বরং মনে হওয়ার কথা জীবনের গতি এখানে কলকারখানার কল্যাণেই বুঝি মন্থর। কিন্তু জীবনের গতি তো চলাফেরা ছুটাছুটি নয়। বিমান যে বোঁ করিয়া পৃথিবীটা পাক দিয়া আসিল, জীবন হয়তো তার অলস ও শান্ত। ছোট একটি ডিঙি ভাসাইয়া গা এলাইয়া পৃথিবীটা পাক দিতে জীবনের বেশিরভাগ ব্যয় হইয়া গেলেও হয়তো তার কিছু আসিয়া যায় না। শহরের চেয়ে শহরতলির মানুষের জীবনী শক্তি বেশি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের উগ্রতা বেশি, অভাবও বেশি। বাস্তব অভাব, পার্থিব অভাব, রক্তমাংসের মানুষের জীবনকে যে অভাব করিয়া দেয় একেবারে অভিশপ্ত। অভাবের তাড়নায় শহরের চেয়ে শহরতলির সমবেত জীবনী শক্তি অনেক বেশি তাড়াতাড়ি নিজেকে ক্ষয় করিয়া ফেলে। নূতন জীবন সে ক্ষয়ের পূরণ করিয়া চলে ক্রমাগত। সে নূতন জীবন এখানে যত না সৃষ্টি হয়, তার চেয়ে ঢের বেশি পরিমাণে আসে বাহির হইতে, নিকট ও দূর হইতে। ধনঞ্জয় চলিয়া যাওয়ার পর আরও 2 জন বৈশাখ মাসের মধ্যে চলিয়া গেল যশোদার বাড়ি হইতে। একজন দেশে আর একজন স্বর্গে অথবা নরকে, মৃত্যুর যদি অন্য কোনো দেশ থাকে সেইখানে। সত্যপ্রিয় মিল এবং আরও কয়েকটি মিলে বড় রকমের একটা ধর্মঘটের উপক্রম হইয়া থামিয়া গেল। পাড়ার ছেলেদের মডার্ন ক্লাব ও লাইব্রেরির প্রতিষ্ঠা দিবসের উৎসব হইয়া গেল। সত্যপ্রিয় আসিয়া একটি স্বলিখিত প্রবন্ধ পাঠ করিল। আমাদের দেশের আগেকার অবস্থার সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করিয়া কত যে তাতে হা হুতাশ আর বাড়তিনেক ইংরাজের সঙ্গে ঝগড়া না করিয়া দেশের প্রকৃত উন্নতির চেষ্টা করিবার প্রয়োজনীয়তার উল্লেখ। মডার্ন ক্লাব ও লাইব্রেরির পক্ষে প্রবন্ধটি একটু খাপছাড়া হইল বটে, কিন্তু 500 টাকা দান করিয়া যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হইয়াছেন, তাকে নিজের ইচ্ছামতো প্রবন্ধ পাঠ করিতে না দিলে তো চলে না। তাছাড়া মতামত যেমনই হোক, আগাগোড়া দেশের জন্য কি গভীর মমতা প্রবন্ধটিতে প্রকাশ পাইয়াছে। দেশের দুরবস্থার, বিশেষত যুবকগণের বেকার সমস্যার যে শোচনীয় বর্ণনা আছে, শুনিতে শুনিতে কি গভীর হতাশায় মন ভরিয়া যায়। কেমন একটা প্রেরণা জাগে মনের মধ্যে, যে অন্য চিন্তা চুলোয় পাঠাইয়া হাসি মুখে আদর্শের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার মতো বাজে গোয়ার তুমি ভুলিয়া গিয়া বড় কিছু করা আর বড় কিছু হওয়ার মরীচিকাকে প্রশ্রয় না দিয়া ভবিষ্যতে যাতে কোনো রকমে খাইয়া পড়িয়া সুখে থাকা যায়
প্রথম বয়স হইতেই প্রাণপণে সেই চেষ্টা করা কর্তব্য। নন্দ উৎসবে গিয়াছিল, বাড়ি ফিরিয়াই বলিল, একটা চাকরি না হলে আর চলবে না দিদি। রাত তখন 10টা বাজিয়াছে। যশোদা বলিল, তুমি যদি চাকরি করবে তো কেতনকে দিন কাটাবে কে? কাল সকাল তক সুবুদ্ধি টিকবে না, টেকে তো কাল সকালে চাকরির ভাবনা ভাবিস। এখন আমায় খেয়ে নিয়ে ছুটি দে, গরমে সিদ্ধ হলাম। ভাইকে ভাত বাড়িয়া দিয়া বলিল, মতি, বুড়ো আর সুধীর এখনো ফেরেনি, জ্বালিয়ে খেলো দুটোতে আমাকে। চাকরানি পেয়েছে আমায়, কাল যদি না তারাই দুটোকে। আজ গোমর দিয়া এমন গরম পড়িয়াছে যে রাত্রে ঘরের মধ্যে যশোদার ঘুম আসিল না। ঘণ্টাখানেক এপাশ ওপাশ করিয়া আর প্রাণপণে হাত পাকা চালাইয়া সে উঠিয়া গেল ছাতে। ভাবিল বাকি রাতটা ছাতেই মাদর পাতিয়া শুইয়া থাকিবে। ছাতে গিয়া দেখে কি তিল ধারণের স্থান নাই। 10-12 জন মানুষ এলোমেলোভাবে মাদুর আর ছেঁড়া শতরঞ্চি বিছাইয়া সমস্ত ছাদটি দখল করিয়া আছে। কেউ ঘুমাইয়া পড়িয়াছে, কেউ বসিয়া বসিয়া বিড়ি টানিতেছে। 2-4 জন মানুষ হইলে যশোদা হয়তো গ্রাহ্য করিত না, এক পাশে মাদুর বিছাইয়া শুইয়া পড়িত। কিন্তু এতগুলি পুরুষের সঙ্গে ঘেঁষাঘেঁষি করিয়া মেয়ে মানুষ কি ঘুমাইতে পারে? মতি আর সুধীর খানিক আগে ফিরিয়া আসিয়াছে। ঘরের ভিতর হইতে যশোদা সেটা টের পাইয়াছিল। কিছু না বিছাইয়াই দুজনে এক পাশে শুইয়া পড়িয়াছে, বোধহয় যশোদাকে ছাতে আসিতে দেখিয়া। দুজনে নেশা করিয়া আসিয়াছে সন্দেহ নাই, কিন্তু 12টা বাজিতে না বাজিতে ফিরিয়া আসিয়াছে কেন? কি কাণ্ড করিয়া আসিয়াছে দুজনে কে জানে। আলিশায় বসিয়া একজন বিড়ি টানিতেছিল, বলিল, বড় গরম না চাঁদের মা? যশোদা ঠাহর করিয়া দেখিল তার অন্য বাড়ির ভাড়াটে জগৎ। একটু আশ্চর্য হইয়া বলিল, তুমি এ বাড়িতে ঢুকলে কখন? জগৎ বলিল, মতি আর সুধীর দরজা খোলার জন্য ডাকছিল, শুনতে পেয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। ভাবলাম কি তোমার এ বাড়ির ছাতে যদি একটুকু হাওয়া পাই, তা শালার হাওয়া কই? কি গুমট গরম গো চাঁদের মা, হ্যাঁ? যশোদা কাছে আগাইয়া গেল। গরম তো বটে, কিন্তু তোমার কি চোখে ঘুম নেই? রাত দুপুরে বসে বসে বিড়ি টানছ, সকাল সকাল যেতে হবে না কাজে? ঘুম না এলে করব কি বলো? ঘরে গরমে সিদ্ধ করে দিল, ছাতে এলাম, তো এখানে যেমন গরম তেমনি মশা। বিড়িটা ছুঁড়িয়া ফেলিয়া কাঁধের কাছে সশব্দে চড় মারিয়া জগৎ মশা মারে। গরমটা যশোদা নিজেও অনুভব করিতেছে। মশার উৎপাতও যে কম নয় তারও তো একটা প্রমাণ দেওয়া চাই। আলিশায় ভর দিয়া যশোদা কিন্তু ভাবে যে, কে জানে গরম আর মশাই তোমায় জাগিয়ে রেখেছে, না কারুর কথা ভেবে তোমার চোখে ঘুম নেই। দেশে মশা নেই তোমাদের? আছে না, মানুষ টেনে নিয়ে যেতে পারে এমন মশা। আমায় টেনে নিতে পারবে কি বলো? তেমন গতর আমার নয়। বলিয়া আলিশায় ঠেসান দিয়া যশোদা একটু হাসিল। মাঝে মাঝে সম্পূর্ণ অকারণে নিজের দেহের বিপুলতার কথাটা যশোদার মনে পড়িয়া যায়। ক্ষীণ চাঁদের আলোয় ঘুমন্ত মানুষগুলিকে আবছা দেখা যাইতেছিল। সকলেই ঘুমের মধ্যে অল্প বিস্তর নড়িতেছিল। কেবল মতি আর সুধীর মটকা মারিয়া থাকায় দুজনে হইয়াছিল কাঠের মূর্তির মতো স্থির। গতর বড় হলে গরম বেশি লাগে না জগৎ? সবাই ঘুমুচ্ছে দেখো, আমার গরমে প্রাণটা বেরিয়ে গেল। গতরের জন্যে নয়, গরমটা সত্যি যেন কেমন খারাপ হেতা, গায়ে সয় না। দেশের গরম এমন নয়। যশোদা তা জানে। যারা অল্পকাল শহরে আসিয়াছে দেশ ছাড়িয়া, দেশের গরমটা পর্যন্ত তাদের ভালো লাগে। তা না হইলে ধনঞ্জয় অমনভাবে দেশে পলাইয়া যায়। আচ্ছা, একটা কথা তোমায় শুধোই জগৎ, ঠিক মতো জবাব দিও, মন রাখা কথা বলো না। হ্যাঁ, আমি খুব মোটা না? মোটা? মোটা তো তুমি নও চাঁদের মা, একটু বারন্ত গরম তোমার, ব্যাস। শুনিয়া খুশি হইয়া জগৎকে শুইয়া পড়িতে বলিয়া যশোদা নিচে নামিয়া গেল। ঘরের মধ্যে প্রাণপণে পাখা নাড়িতে নাড়িতে একসময় ঘুমাইয়াও পড়িল।
সকালে কলতলার কাজ সারিয়া রান্নাঘরে জলের বালতি দুটি নামাইয়া রাখিয়া যশোদা আবার ছাদে গেল। প্রায় 7টা বাজে। জ্যোতির্ময় দোতলা বাড়ির পাশ কাটাইয়া যশোদার ছাদের অর্ধেকটাতে রোদ আসিয়া পড়িয়াছে। রোদের মধ্যেই এখনো পড়িয়া ঘুমাইতেছে 3 জন, জগৎ, মতি আর সুধীর। জগৎ মন কেমন করায় রাত জাগিয়াছিল, অন্য 2 জন করিয়াছিল নেশা, দরদ অথবা মদ। যে নেশার ফলেই হোক, মানসিক কোমলতা আনিবার কি সুন্দর আরামজনক পরিণাম। যশোদা প্রথমে মতি আর সুধীরকে ঝাঁকানি দিয়া তুলিয়া দিল, তারপর ডাকিয়া তুলিল জগৎকে। মতি আর সুধীর হাই তুলিয়া গা হাত মোড়া দিয়া বিড়ি ধরাইয়া একটু আরাম করিতে যাইতেছিল। যশোদা বলিল, তোমরা 2 জনে ভাত পাবে না এবেলা, চানটি করে নিয়েই দৌড়ে কাজে চলে যাও, ছুটতে ছুটতে গেলে ঠিক সময় পৌঁছতে পারবে। 2 জনেই বিড়ি কোমরে গুঁজিয়া উঠিয়া পড়িল। মতি একটু ইতস্তত করিয়া বলিল, ভাত হয়নি যশোদা, খিদে নাড়িতে পাক দিচ্ছে। যশোদা ছাতে ছড়ানো মাদুর ও চাটাইগুলো একটি একটি করিয়া গুটাইয়া তুলিতেছিল। সোজা হইয়া দাঁড়াইয়া এক গাল হাসিয়া জিজ্ঞাসা করিল, যশোদা, কে গো মতিবাবু মশাই, জিজ্ঞেস করি তোমাকে? মতির চুল প্রায় সাদা হইয়া আসিয়াছে। কুলি মজুরও তাকে ঠিক বলা যায় না, কারণ সত্যপ্রিয় মিলে গাঁটের ওপর আলকাতরা দিয়া সংকেত, অক্ষর ও সংখ্যা আঁকিয়া দেওয়া তার কাজ। সে নাম ধরিয়া ডাকিলে যশোর রাগ করা উচিত নয়, সবসময় রাগ সে করেও না, কিন্তু যশোদার মেজাজ বোঝা ভার। হাসি ও প্রশ্নে মতি কাবু হইয়া পড়ায় যশোদা নিজেই আবার বলিল, আমাকে ডাকছ নাকি যশোদা বলে? কাল 1 পেট গিলে সাহস বেড়ে গিয়েছে নয়? সবাই চাঁদের মা বলে, তুমি না হয় তাই বললে। একবার বলো তো, কেমন শোনায় দেখি। মতি ভয়ে ভয়ে বলিল, ভাত হয়নি চাঁদের মা। যশোদা বলিল, ভাত হবে না কেন? তোমরা এবেলা পাবে না ভাত। চান করে মাথা ঠান্ডা করে নিয়ে ছুটে যাও দিকি কাজে। কাজে না গেলে একটি বেলাও ভাত জুটবে না মতি। কাজে গেলে যে যশোদাই তাকে 2 বেলা ভাত জোগাইবে যতদিন আবার কাজ না হয়, মতিও তা জানে, যশোদাও জানে। তবে সেটা তর্কের বিষয় নয়। মতি ও সুধীর কথা না বলিয়া নিচে চলিয়া গেল। এখানে বাস করিলে মদ খাওয়া চলিবে না, এ ধরনের একটা নিয়ম যশোদা করিয়া রাখিয়াছে। কিন্তু নিয়মটা ভাঙিলেই সে যে সবসময় শাস্তির ব্যবস্থা করে তা নয়। এদের জীবনের সঙ্গে যশোদার পরিচয় আছে। জীবনের যে স্তরে, যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে এরা বাস করে তাও তার অজানা নয়। কঠোর নিয়ম করিলে চলিবে কেন? কে সে নিয়ম মানিয়া চলিবে? কি দরকার সে নিয়ম মানিয়া চলিবার, জীবন যাদের সব দিক দিয়া ফাঁকিতে ভরা? কেবল একটা বিষয় সাধু হইলেই কি দিনগুলি ওদের সুখে আর আরামে ভরিয়া উঠিবে? অতিরিক্ত অবিশ্রাম খাটুনি, পেট ভরা খাদ্য আর বিরাম ও আরামের অভাব সমস্তই যাদের বিষের সমান, 2-1 চুমুক বাড়তি বিষ পান করিলে তাদের কি আসিয়া যায়? কেবল বাড়াবাড়িটা রদ করিবার জন্য যশোদা মাঝে মাঝে রাগ দেখায়, শাস্তি দেয়। তবে শাস্তিটা হয় একটু খাপ ছাড়া ধরনের, যেন দুরন্ত ছেলেকে শাসন করিতেছে এমনি। নিচে নামিয়া রান্নাঘরে ঢুকিয়া যশোদা ডাক দিল, নন্দ, একটু পরিবেশন করবি, আয় দিকি দাদা। নন্দ আসিলে ভাত বাড়িতে বাড়িতে যশোদা বলিল, কাল তো বলছিলি চাকরি নইলে চলবে না, আজ জানা একবার জ্যোতিবাবুর আপিসে। কি হবে গিয়ে, কাজ দেবার মতলব ওদের নেই। যশোদা রাগ করিয়া বলিল, কাজ দেবার মতলব কার থাকে রে ছোঁড়া? কাজ আদায় করে নিতে হয়। যা চেহারাটি করেছ নিজের, ভরসা করে কে তোমাকে কাজে লাগাতে চাইবে? জ্যোতিবাবুকে বলছি গিয়ে আর একবার, দুপুরবেলা একবার যাস, পয়সা চেয়ে নিয়ে যাস ট্রামে। নন্দ চুপ করিয়া দাঁড়াইয়া 5টি থালায় যশোদার ভাত বাড়া দেখিতে লাগিল। দরজা দিয়া দেখা যায় খাইতে বসিয়াছে 3 জন। 5 থালা ভাত বাড়িবার দরকার? চাকরির সমস্যার চেয়ে এই সমস্যাটাই যেন নন্দকে পীড়ন করিতে লাগিল বেশি। শেষে থাকিতে না পারিয়া যশোদার ভুল সংশোধনের জন্য বলিল, 5 থালা ভাত বাড়ছ যে, 3 জন বসেছে মোটে,
কেষ্ট, যতীন আর বলাই। যথালা বাড়ি, তোর তাতে কি? তিনজনে বসেছে তো আর কেউ বসতে জানে না? থালায় ভাজা আলু সিদ্ধ আর চচ্চড়ি সাজাইয়া দিয়া যশোদা বাহির হইয়া গেল। রান্নাঘরেই যে কথা নন্দকে অনায়াসে বলা চলিত, উঠানে দাঁড়াইয়া সেই কথাগুলি পাড়াসুদ্ধ লোককে শুনাইবার মতো জোর গলায় বলিল, যার যা লাগে দিস রে নন্দ, আমি বাজারে গেলাম। মতি আবার একটু কানে কম শোনে। ঘণ্টাখানেকের মতো যশোদা বাড়ি ছাড়িয়া গিয়াছে না জানিলে তাড়াতাড়ি দুটি ভাত খাইয়া কাজে যাইবার সাহস বুড়োর হইবে না। বাজারে যশোদা যায় বটে, এ সময় কোনোদিন যায় না। এত সকালে বাজারও ভালো রকম বসে নাই। বাড়িতেও 2-4 19টি মানুষকে ভাত দিবার হাঙ্গামা। নন্দ একা কেন সামলাইতে পারিবে? তবু যশোদা বাড়ির বাহির হইয়া গেল। পেট ভরিয়া দুটি ভাত তরকারি খাইতে পাওয়া যাদের জীবনের চরম বিলাসিতা, পেট ভরাইয়া কাজে গেলেও দিনটা অর্ধেক কাবার হইতে না হইতে যাদের পেটে আবার ক্ষুধার আগুন জ্বলিতে থাকিবে, নিজে ভাত বাড়িয়া তাদের খাওয়ানোর দায়িত্বটা যশোদা হঠাৎ যেন ভুলিয়া গিয়াছে। যশোদার এ বাড়ির সদর দরজাটি সরু ও স্যাঁতস্যাঁতে গলিতে, দুপাশে টিন আর খোলার বাড়ি। আরও একটি বাড়ি আছে যশোদার, কতকগুলি টিনের ঘরের সমষ্টি। গলিটি 1 3 চওড়া। যশোদার বাড়ি দুটির মধ্যে ব্যবধানও 1 3। দুটি বাড়ির সদর দরজাও প্রায় মুখোমুখি। ও বাড়িটাকে যশোদা চিড়িয়াখানা বলে। এই চিড়িয়াখানায় জীবগুলির বাস করিবার ব্যবস্থা প্রধানত স্ত্রী পুরুষে জোড়ায় জোড়ায়। মাঝে মাঝে জোর ভাঙিয়া যায়, যশোদার চেষ্টাতেও আর জোর লাগে না। মাঝে মাঝে নূতন জোড়া বাস করিতে আসে, পুরনো জোড়া বিদায় নেয়। জোর ভাঙিয়া হোক, একসঙ্গে হোক, বিদায় যারা নেয়, হয়তো পাড়াতেই কোনো বাড়িতে তাদের দেখা যায়, হয়তো কোনোদিন আর তাদের পাত্তাও মেলে না। শহরের চারিদিকেই শহরতলি। একদিকে শহরতলি হইতে আর একদিকে শহরতলিতে গেলেও দূর দেশে যাওয়ার মতোই মানুষ হারাইয়া যায়। বাড়িতে ছেলে মেয়ে আছে এক গাদা। বাহির হইতেই নানা বয়সের ছেলে মেয়ের হইচই, হুল্লোড় ও কান্না শুনিতে পাওয়া যায়। একখানা ঘর আর রান্নার জন্য আনাচে কানাচে একটু জায়গা, এই তো রাজ্য এক একটি ভাড়াটের। এত রাশি রাশি ছোট বড় ছেলে মেয়ে কোথায় গুদামজাত করা থাকে ভাবিলে সত্যই বিস্ময় বোধ হয়। আগে দুটি বাড়িতেই যশোদা স্ত্রী পুরুষ নির্বিচারে ভাড়া দিত। ভাড়াটেরা কি করে না করে সে বিষয়ে মাথা না ঘামাইয়া মাসে মাসে ভাড়াটা পাইলেই খুশি থাকিত। অভিজ্ঞতা জন্মিতে জন্মিতে ক্রমে ক্রমে যশোদার জ্ঞান হইয়াছে যে সংসারে যত গণ্ডগোলের গোড়া মেয়ে মানুষ। জ্ঞান জন্মিবার পর এদিকের বাড়িটাকে ঘরোয়া মেস বা হোটেল বা ওই ধরনের একটা কিছুতে পরিণত করিয়া স্ত্রীলোকের প্রবেশ নিষেধ করিয়া দিয়াছে। বলিয়াছে, না বাবু, সুখের চেয়ে আমার স্বস্তি ভালো। কোনটা যে তার সুখ ছিল আর কোন স্বস্তিটা যে তার ভালো হইয়াছে, দুবাড়ির আবহাওয়ার পার্থক্যটাই সেটা পরিষ্কার ঘোষণা করিয়া দেয়। এ বাড়িতে 2খানা পাকা ঘর সে নিজের দখলে রাখিয়াছে। একটি ঘরে থাকে তার আসবাবপত্র, অন্য ঘরটিতে থাকে সে আর তার ভাই নন্দ। ঘর 2খানা একটু পিছনের দিকে, মাঝখানে সিঁড়ির নিচে একটা দরজা আছে, সেটা বন্ধ রাখিলে বাড়ির সঙ্গে ঘর 2খানার আর যোগ থাকে না। আগে যশোদা দরজাটা নিয়ম মতো বন্ধ করিত, আজকাল গ্রাহ্যও করে না। এর 2টি প্রধান কারণ আছে। প্রথমত, তার গায়ে এত জোর যে এ বাড়িতে এমন একটি পুরুষও নাই যে তার হাতে একটা চর খাইয়া দাঁড়াইয়া থাকিতে পারে। দ্বিতীয়ত, নিজে সে যে স্ত্রীলোক এটা তার সবসময় খেয়ালও থাকে না। শেষোক্ত কারণটা যশোদার শত্রুও স্বীকার করে। যশোদার সবচেয়ে বড় শত্রু তার ছেলেবেলার সখী কুমুদিনী। পাড়াতেই স্বামীপুত্র সংসার লইয়া সে বাস করে। যশোদার কথা উঠিলেই তাকে বলিতে শোনা যায়, ওটা কি মেয়ে মানুষ? ও মেয়ে মানুষের বাবা। আরো অনেক কথা সে বলে। বলিতে বলিতে ক্রুদ্ধ ও উত্তেজিত হইয়া উঠে। তারই সংজ্ঞা অনুসারে যশোদা যে মেয়ে মানুষ নয়, মেয়ে মানুষের বাবা, এ কথাটা ভুলিয়া গিয়া নাক সিটকাইয়া তীব্র আবেগের সঙ্গে সে আবার বলে, পুরুষের গাদি বাড়িতে, তার সবকটা হয় মাতাল নয় গুন্ডা।
মেয়ে মানুষ হয়ে কি করে যে ওদের মধ্যে থাকে, মা আগো। একটু খাপছাড়া জীবনযাপন করে বই কি যশোদা, একটু অনন্য সাধারণ হয় বই কি তার রীতিনীতি চালচলন, কিন্তু খুব বেশি বেমানান যেন তার পক্ষে হয় না। এরকম অবস্থায় অন্য কোনো স্ত্রীলোক হয় পুরুষের আশ্রয় খুঁজিত, নয় মানুষের মতবাদ ও নির্দেশের চাপে ধ্বংস হইয়া যাইত। যশোদা কিছুই করে নাই। জীবনযাপন করে সে স্বাধীন, কারোর কাছে তার কোনো প্রত্যাশা নাই। নিন্দা প্রশংসা সে গ্রাহ্য করে না, কারো দরদের জন্য কাঁদিয়াও মরে না। বিপদে আপদে তারই কাছে মানুষ উপকার পায়। পুরুষের কাছে যে কাজ পাওয়া কঠিন, যশোদার কাছে তাই পাওয়া যায়। লম্বা চওড়া শক্ত সমর্থ শরীরটাতে তার নারীসুলভ লাবণ্য ও কোমলতার চিরদিন এমন অভাব যে বয়স যখন আরো কম ছিল তখনও কোনো পুরুষের সঙ্গে তার বৈধ বা অবৈধ প্রেমের সম্পর্ক থাকিতে পারে, এ কথাটা মনে আনিতেও লোকের কেমন সংকোচ বোধ হইত। মনে হইত না, তা হয় না। একটা গুজব শোনা যায়, 10-12 বছর আগেকার কথা। যশোদা যখন সবে ভদ্র অভদ্র নির্বিশেষে ঘর ভাড়া দিতে আরম্ভ করিয়াছে। সত্যপ্রিয়র বাগান বাড়িটা তখন নাকি কেবল ঝোপঝাড়ে ভরা বাগান ছিল, চারিদিকের প্রাচীর ছিল ভাঙা। বাগানের মধ্যে গাছপালার আড়ালে একটা আখড়া ছিল কুস্তির, এবং সেই আখড়ার ওস্তাদ ছিল কেদার নামে একটি মাঝবয়সী লোক। মাথা গিয়া ঠেকিত ঘরের ছাতে, দরজা দিয়া যাতায়াত করিতে হইত পাশ ফিরিয়া, রাস্তার ষাঁড়কে সরাইয়া সে পথ চলিত। মানুষ যে অমন জোয়ান হয় তাকে যারা চোখে না দেখিয়াছে তাদের কি তা বিশ্বাস হয়? রূপকথার রাজপুত্রের মতো কোথা হইতে আসিয়া 2-1 বছর ও পাড়ায় বাস করিয়া পাড়ার ছেলেদের কুস্তি শিখাইয়া পদক্ষেপে দুপাশের বাড়ি কাঁপাইয়া পথ দিয়া হাঁটিয়া কে জানে আবার সে কোথায় চলিয়া গিয়াছে। সে চলিয়া যাবার পর বিশ্ব সংসারে যশোদা নাকি আর পুরুষ দেখিতে পায় না, সকলেই তার কাছে শিশু। আজও যশোদা তার সেই ভালোবাসার লোকটির পথ চাহিয়া আছে। যশোদা শুনিয়া হাসে, তা নয়, চেয়ে চেয়ে চোখ ভেবে গেল সত্যি, এবারে যদি না চশমা লি। অনেকেই মনে মনে বলে, মরণ তোমার বেহায়া। কিন্তু 2-4 জন ভাবপ্রবণ যারা আছে তারা মনে মনে বলে, আহা। ব্যাকুল আগ্রহে তারা যশোদার মুখে একটা বেদনার ছাপ খোঁজে, চোখের দৃষ্টিতে একটু ব্যথার আভাস দেখিতে চায়। কিন্তু হায়রে যশোদার হাতির দেহে হাতির প্রাণ, এক মুহূর্তের জন্য যদি তার চোখে মুখে স্বপ্নময় ব্যথিত বেদনার ছাপ দেখা গেল। বাড়ি দুটিতে যশোদা যদি কেবল গরিব ভদ্র গৃহস্থদের ভাড়াটে রাখিত তবে কোনো কথা ছিল না। প্রথমে কিছুকাল ওই রকম ভাড়াটে যশোদা খুঁজিত। মাল সরকার, ট্রামের কন্ডাক্টর, প্রেসের কম্পোজিটর, এই শ্রেণীর ভাড়াটের নিচে সে নামিত না। তারপর সমস্ত বাজ বিচার তুলিয়া দিয়াছে। ভদ্রলোকেরা নাকি বড় বেশি ছোট লোক, যারা পুরো ভদ্রলোক নয় নাকি ছোট লোকও নয়, তারা নাকি একটা অদ্ভুত অপদার্থ জীব, তার চেয়ে কুলি মজুর ভালো। বাবুদের চক্ষু লজ্জাও আছে, কুলি মজুরের ভয় ডর আছে, কিন্তু না বাবু না কুলি মজুরদের চক্ষু লজ্জাও নাই, ভয় ডরও নাই। সাহসের অভাব হইলে যে ভয় ডর হয় সে ভয় ডরের কথা যশোদা বলিতেছে না। ওরকম ভয় ডর এ শ্রেণীর লোকগুলির পুরামাত্রাতেই আছে। সে হিসাবে ওরা সব কেঁচোর মতো অপদার্থ জীব। ওদের ভয় ডর নাই ধর্ম ও ঈশ্বর সম্বন্ধে, তিল তিল করিয়া আত্মহত্যা করা সম্বন্ধে, আর ওদের উপর যাদের বাঁচিয়া থাকা নির্ভর করে তিল তিল করিয়া তাহাদেরও হত্যা করা সম্বন্ধে। কেমন যেন চাল চলন ওদের, কেমন যেন ভালো মন্দ পাপ পুণ্যের হিসাব কোকেনখোরদের মতো। মা বোন যখন খাইতে পায় না, বউ যখন জ্বরে ধুকিতে ধুকিতে রান্না করে, পথ্য না দিয়া ছেলেকে কেবল ওষুধ খাওয়াইতে হাসপাতালের ডাক্তার যখন বারণ করিয়া দেন, তখন সকলের কথা ভুলিয়া গিয়া বাইরে পুরুষ মানুষের ফুর্তি করিবার ব্যাপারটা যশোদা বুঝিতে পারে। কিন্তু তখন দুশ্চিন্তায় মুখ পাংশু করিয়া কপাল চাপড়াইতে চাপড়াইতে অদৃষ্টকে গাল দিয়া চকচকে জুতাটি পরিয়া চুলে সিঁথি কাটিতে দেখিলে যশোদার রক্তে আগুন ধরিয়া যায়। সাজিতে পারো, হাসিতে পারো না লক্ষ্মী ছাড়া, গুনগুন করিয়া গান ধরিতে পারো না,
আপনজনের রোগ দুঃখ দুর্দশাকে উপেক্ষা করিয়া? তবে তো যশোদার বলিবার থাকে না। সর্বাঙ্গে বাবুত্বের অভ্যাসকে আমল দিয়া দোকান ঘরের সাইনবোর্ডের মতো কেবল মুখে দুর্ভাবনার বিজ্ঞাপন লটকাইয়া আবার কোন দেশি দরদ দেখানো। আজ এ পর্যন্তই। উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।